আমরা লাইভে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে। এবং আমরা এখনই একদম গরমাগরম খুব খুশির একটা সংবাদ সবার সাথে শেয়ার করার জন্য এই গভীর রাতে আমরা লাইভে চলে এসেছি। আমাদের সাথে এখন উপস্থিত আছে সিয়াম। সিয়াম এবার বুয়েট অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছে। এবং আমাদের সাথে আছে সামিন। সামিন বুয়েট অ্যাডমিশন টেস্টে এবার থার্ড হয়েছে। এবং তাদের সাথে তাদের শ্রদ্ধেয় অভিভাবকরাও কিন্তু আছেন। সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আন্টিরা আমাদের সাথে এত জয়েন করেছেন। সিয়ামের সাথে এবং সামিনের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সামিনের কাছে এবং সিয়ামের কাছে তো যাবই, তবে তার আগে আমি আন্টিদের কাছে যাচ্ছি এক এক করে। প্রথমে আমি সিয়ামের কাছে যাচ্ছি। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আজকে সিয়ামের পাশে আপনাকে দেখে অনেক ভালো লাগছে। এবং হয়তো সিয়ামের জীবনের প্রত্যেকটা স্টেজেই আপনি আসলে এভাবে ওর পাশে ছিলেন। তো আমি সিয়ামের মুখ থেকে ওর অনুভূতি জানার আগে আগে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সিয়াম তো আমি একটু আগেই দেখলাম ও হচ্ছে ডিইউতেও কিন্তু ফার্স্ট হয়েছিল, আইইউটিতেও ফার্স্ট হয়েছিল। সো ওর সবগুলো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট কিন্তু খুবই ভালো। তো আন্টি, আপনার মুখ থেকে প্রথমে আগে শুনতে চাই সিয়ামের কথা। সন্তানের জন্মের পর মা যখন তার প্রথম মুখটা দেখে তখন কিন্তু পিছনের সব কষ্টের কথা ভুলে যায়। আজ সিয়ামের নতুন আরেক জন্ম হলো, মানুষ মানুষ হওয়ার জন্ম। আর এই জন্মের এই নতুন জন্ম আমার পিছনের সব কষ্ট আজ ভুলে গিয়েছি। আমি ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি আমার। না, আলহামদুলিল্লাহ আন্টি, এটা আসলে নতুন একটা যাত্রার কেবলই শুরু। এটাকে আমরা বলবো নতুন যাত্রার কেবলই শুরু। এখন সিয়াম এর উপরে নির্ভর করবে যে সিয়াম আরো কত উপরে উঠতে পারে, কিংবা আরো কত সামনে এগিয়ে যেতে পারে, কত মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে, এবং কত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আর আন্টি, আজকে আপনার চোখে যে অশ্রু আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এটা আসলে আনন্দের অশ্রু। এবং এরকম আনন্দের উপলক্ষ সিয়াম যাতে সামনে আরো বহুবার বয়ে নিয়ে আসতে পারে, এটাই আসলে আমাদের কামনা থাকবে। এবং সচেষ্ট থাকবো আমরা সিয়ামকে সাহায্য করার জন্য যে কোনো ভাবে হোক। আমরা একটু সামিনের কাছে চলে যাচ্ছি, তবে সামিনের কাছ থেকে শোনার আগে অবশ্যই আন্টির কাছ থেকে শুনবো আগে। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, সবার আগে আল্লাহকে অশেষ অশেষ ধন্যবাদ, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। জি, আর অবশ্যই। মা হিসাবে আসলে কষ্ট করছি, ছেলের পিছনে জন্ম দিচ্ছি, তারপর থেকে ও ছোটবেলা থেকে আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় সে সবসময় ভালো রেজাল্ট করতো, সবসময় সে ক্লাসে ফার্স্ট হতো। আর একটা জিনিস ওর সবসময় ছিল যে ও টিচারদের কাছে খুবই কম, সবকিছু নিজেই পড়ার একটা প্রবণতা তার ভিতরে, অনেক বেশি চুপচাপ, অনেক বেশি ওই যে হুমায়ুন আহমেদের একটা বললে না ভাষা, গুহাবাসী, ওরকম। এটা ওর ফ্রেন্ড সার্কেলরাও জানে। সে কথা বলে না, কথা বলতেও পারে না, আপনারা ওর সাক্ষাৎকার নিলেও বুঝবেন হয়তো সে কথা বলতেও পারবে না সে। যাই হোক, অনেক এরপরেও আমি বলবো যে উদ্ভাস ওর পাশে ছিল সবসময়, এটা বলতেই হবে। ওর বাবা, আমি সবসময় 100% স্যাটিসফাই যে উদ্ভাস এতভাবে ওকে সাপোর্ট দিছে। যে কোনো কারণে আমরা সবসময় তাদেরকে তাদের সাথে যোগাযোগ করছি এবং তারাও আমাদের সাথে যোগাযোগ করছে সামিনের ব্যাপারে। যাই হোক, আমরা খুবই খুশি আজকে সামিনের রেজাল্ট এটা হওয়ার পিছনে। ওর আল্লাহ তো আছেন সাথে, আমরা চেষ্টা করছি, প্লাস ওর নিজের চেষ্টা তো সবসময় সে একাই করছে। আর শুধুমাত্র সে উদ্ভাসেই ছিল কানেক্টেড, তা সে প্রিপারেশনের জন্য কোনো এক্সট্রা কোনো টিচার, আল্লাহর রহমতে কখনোই সে কোনো টিচারের কাছে পড়ে নাই। এটা এই জন্য আমার একটু ভয় ছিল মনের মধ্যে যে সবাই তো একটু সাইড হিসাবে হেল্প নেয়। আমার বড় ছেলে বুয়েট থেকে পাস আপনাদের দোয়ায়, সে বর্তমানে আমেরিকাতে আছে, পিএইচডি করছে। তা ওকে আমি প্রায় বলতাম যে বাবা তুমি ওর একটা টিচারের ব্যবস্থা করো, আমার সাহস হয় না, ও যতই নিজে ভালো পারে। ও শুধু বলতো মা তুমি জানো না তোমার ছেলে কি,
তোমার ছেলে কি তুমি সেটা জানো না, হ্যাঁ, এটাই বলতো সারাক্ষণ। এখন না, যাই আজকে হোক, তো সামিন ঠিকই প্রমাণ করে দিল। আর আন্টি যেভাবে ও হয়তো বলছিলেন যে ও বুঝতো ওর ভাই নিজে সম্বন্ধে, নিজে, এখন হ্যাঁ মার মন তো, কারণ সবাই তখন দেখা যায় যে টিচারের পিছু দৌড়ায়, ও সেখানে যায় না, জোর করে দিলেও যায় না, ও নিজেই পড়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ওর চেষ্টা সফল হয়েছে। আলহামদুলিল্লাহ আন্টি। ওর জন্য দোয়া করেন, ওর জন্য মানে ভালো রেজাল্টের পাশাপাশি আমরা চাই ও একটা ভালো মানুষ হোক, ভালো মানুষ হোক, মানুষ হয়ে সবার মানে সেবা করতে পারে, সবার জন্য কিছু করতে পারে, এটাই চাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, ওর ওয়ালাইকুম বাবা। আসসালাম। আমাকে যদিও ইনভাইট করা হয় নাই, আমি না, তারপর অবশ্যই লাইভে আসলাম। অবশ্যই অবশ্যই আমরা আপনাকে পেয়ে খুশি। আমি কিন্তু সামিনকে একটু আগে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল কি জেগে আছেন নাকি ঘুমিয়ে গেছেন। ও অবশ্যই জেগে বলছিল যে আঙ্কেল ছিলাম না, ঘুমিয়ে মানে গেছে। শুয়ে পড়ছিলাম আমি রাত 12টা পর্যন্ত। ওই ইউনিভার্সিটি যেটা আছে, ওয়েবসাইট। ওয়েবসাইট যেটা আছে, ওখানে সারাদিনই সার্চ করি। আর সন্ধ্যের পর থেকে সার্চিং করার এটা আমার প্রবণতা বেড়ে যায়। তো রাত 12টা পর্যন্ত সার্চ করার পর দেখলাম কিছুই দিল না, পরে আমি শুয়ে পড়ছিলাম। পরে সেভেন কল করে উঠালো আর কি। তো যাই হোক, সামনের ব্যাপারে যখন কথা হচ্ছিল, তো আমি দুই একটা কথা যদি অনুমতি পাই তাহলে কথা বলতে অবশ্যই পারি। অবশ্যই আঙ্কেল, সেটা অবশ্যই হলো আঙ্কেল। যে ও তো ঘোরাঘুরি পড়াশোনাটা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক সিরিয়াস। আল্লাহর শুকরিয়া। এবং সমস্ত ধন্যবাদ আমি আল্লাহর কাছেই দেই, কেন ওর আম্মা এবং আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে হচ্ছে তার আশার জন্য আল্লাহ পূরণ করে। কেন, এবং সে চেষ্টা করছে, সে চেষ্টা করার মালিক, বাট দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ তার জন্য অবশ্যই সে প্রতিদান অবশ্যই। প্রতিদান যেন তার দেয়, তার ইচ্ছার জন্য পূরণ করে। এবং সে আইইউটি তে যখন চান্স পাইছিল, তো আমি যখন বললাম তুমি আইআইটি তে ভর্তি হবা কিনা, তো তখন সে বললো যে এত টাকা দিয়ে আইআইটি তে যদি স্কলারশিপ দিবে, স্টাইপেন্ড দিবে, তো আমি এত টাকা দিয়ে কেন ভর্তি হবো? দরকার হয় প্রাইভেট ইউনিভার্সিটি দিয়ে ভর্তি হবো, কিন্তু আইআইটি তে ভর্তি হবো না। তখন আমরা একটা চান্স বললাম, তো এটা অনেক বড় চান্স নিতে। যাই হোক, সে চান্স আমরা নিয়েছিলাম। এবং আমার পিছনে যেখানে আমার বড় ছেলে বললো যে না, ওকে ভর্তি করা যাবে না। দীর্ঘদিন যখন কোভিড এর কারণে অ্যাডমিশন টেস্ট হচ্ছিল না, সে এত বেশি ভেঙে পড়েছিল যে মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অন্য ছেলেপেলেরা কেমন ভেঙে পড়ছিল আমি জানি না, কিন্তু আমার এই ছেলেটাকে আমি বোঝাতে বোঝাতে ফেড আপ হয়ে গেছি শেষ পর্যন্ত। যা হোক, গভর্নমেন্ট এর কাছে, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো। এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে শিক্ষামন্ত্রী, ওনাকে ধন্যবাদ দেবো, উনি যে স্টেপটা নিচ্ছে। এবং কোভিড এর মধ্যে থেকে যে সমস্ত ইউনিভার্সিটি যখন খুলে দিল, তখন তাকে আমি বললাম যে মেবি নভেম্বরের প্রথম দিক থেকে হয়তোবা ইউনিভার্সিটি পরীক্ষা হতে পারে। তখন সে হ্যাঁ কিছু হ্যাঁ। আশ্বস্ত হলো। মাঝখানে পড়াশোনায় অনেকটা সে বাদই দিয়ে গেছিল এরকম, যে পড়াশুনো সে আর করতে চায় না। হ্যাঁ, এর ফেড আপ, আর সে পড়বে না, বাপ যাবে না, এরকম। তখন আমি শেষ পর্যন্ত অনেক বলেই বাবারে মারে, কি করবে এখন, তো পড়াশোনা করতে হবে। এইরকম সিচুয়েশন তোমার একার জন্য না, সারা ওয়ার্ল্ড যেখানে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাই না? যাক, আল্লাহকে শুকরিয়া যে এখন পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে। তারপরেও যখন বারবার বুয়েট যখন ওই আর একটা পরীক্ষা হবে কি হবে না, এটা ঈদে মিলাদুন্নবী না কি একটা ছুটি পড়ে গেছিল, হ্যাঁ হম, হ্যাঁ। এটা নিয়েও পরীক্ষা পিছাবে কিনা, তখন আমি আরেকবার টেনশনে পড়ে গেলাম। মানে সে এত বেশি ফ্লাস্ট্রেট হয়ে গেছে পরীক্ষা নিয়ে। যাক, তারপরেও সে যা হোক ধৈর্য ধরে পড়াশোনা করছে। এবং ঢাকা ইউনিভার্সিটি পরে যখন পরীক্ষা দিয়ে আসলো, তখন আমি তখন বললাম নেক্সট বুয়েটে পরীক্ষা হবে, তুমি তোমার চয়েজেবল সাবজেক্ট এবার হয়ে যাচ্ছে। কারণ ফিজিক্স, ম্যাথ এবং এতে সে খুব ভেরি মাচ ইন্টারেস্টেড। কারণ সে তো ফিজিক্স অলিম্পিয়াডে একবার লাটভিয়াতে অ্যাটেন্ড করছে গতবার। সে তো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে সারা বাংলাদেশের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ, গত আলহামদুলিল্লাহ। বছর। কিন্তু এবং ঢাকা ইউনিভার্সিটি সিনেট ভবনে তাকে ইয়ে করছিল, কংগ্রেচুলেট করছিল সেখান থেকে। তো যাই হোক, কোভিড এর কারণে সে তো বাইরে অ্যাটেন্ড করতে পারলো না আর কি। গতবার সে কোনো কোনো অসুবিধা নেই, সামনে ইনশাল্লাহ সামিন এরকম বড় বড় কম্পিটিশনে অ্যাটেন্ড করার অনেক সুযোগ পাবে, অনেক। সবাই দোয়া করবেন যে সেটাই। এই আল্লাহকে, তবে আল্লাহর কাছে আমরা হলো আমি আল্লাহর কাছে মানে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের দোয়া কবুল করছে। এটা আমাদের মনের আশা ছিল যে সে আমার বড় ছিল, যেহেতু বুয়েটে পড়ছে এবং সেও যেন বুয়েটে পড়তে পারে আর কি। কিন্তু সে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল একটা, যে আমি যদি আমার ট্রিপলিতে ফার্স্ট চয়েস এবং কম্পিউটার সায়েন্সে না আসি, তাহলে আমি বুয়েটে পড়বোই না। তখন আমরা আরেকটা সমস্যায় পড়ে গেলাম। আল্লাহ সেদিক দিয়ে দোয়া কবুল করছে। আমি যদি ট্রিপলিতে এবং কম্পিউটার সায়েন্সে না পড়তে পারি, তাহলে আমি বুয়েটে পড়বোই না, ঢাকা ইউনিভার্সিটি পড়বো। আচ্ছা, আমি অবশ্যই অবশ্যই এরকম ডিটারমিনেশন থাকা তো অবশ্যই জরুরি। সাথে কথা বলবো 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
একটু কানেক্টেড করে দিলে ভালো হয়। হ্যাঁ, সিয়াম তো কানেক্টেড আছে, আন্টি আপনি কথা বলতে পারবেন। আছে ও? ও হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। ছবি দেখছি না। হ্যাঁ হ্যাঁ সিয়াম, তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। আসলে অনেক ভালো লাগলো, তুমি মানে এরকম রেজাল্ট করছো, সব জায়গায় শুনলেই ভালো লাগে। এটা সব মানে মায়ের জন্য যে কত বড় পাওয়া, এটা শুধু তোমার মাই বুঝতে পারছে জিনিসটা, বুঝছো? আর আমরাও তো মা, আমাদেরও ভালো লাগে যে কোনো বাচ্চা ভালো করলে, এটা সবারই খুশি লাগে। তুমি যে সব জায়গায় এরকম রেজাল্ট করছো, মানে এটা আসলেই অকল্পনীয়, এবং তোমার হার্ড ওয়ার্ক, মানে এটার জন্য তোমার অনেক অনেক কংগ্রাচুলেশন। এবং সামনে আরো ভালো করো, এগিয়ে যাও, আমরা দোয়া করি তোমরা সবাই ভালোভাবে এগিয়ে যাও। সিয়াম, আন্টি যে কথাটা বললো এটাই কিন্তু আমারও নেক্সট কথা ছিল, যে তুমি অলরেডি অনেকগুলো ভর্তি পরীক্ষা যেগুলো দিয়েছো সেগুলোতেই অত্যন্ত চমৎকার রেজাল্ট করেছো। ইভেন আমি জুয়েল ভাইয়ের কাছ থেকে একটু আগে জানতে পারলাম মেডিকেলেও কিন্তু তোমার পজিশন খুব ভালো ছিল, 59th ইফ আই এম নট মিস্টেকেন। সো সামিন কিন্তু মেডিকেলে দেয়নি পরীক্ষা, ও অনেক বেশি রিস্ক সামিন নিয়েছে। সামিন শুধু তো ঢাকা অলরেডি ইউনিভার্সিটি আর বুয়েট, সামিন তো অলরেডি বলেই দিয়েছে যে বুয়েটও শুধু ঢাকা পড়বে ইউনিভার্সিটি আর বুয়েট, হচ্ছে যদি ট্রিপলি আইবিতে কিংবা দিয়েছিল। সিএসসি তে পায়। সিয়াম, এটাই। তাহলে আমাকে বলো যে এরকম লেভেল অফ সেলফ ডিসিপ্লিন এটা তুমি কার কাছ থেকে শিখেছো বা কার কাছ থেকে পেয়েছো? আসলে ভাই পুরোটাই আমার আম্মুর থেকে শেখা। ছোটবেলায় আম্মু আমাকে যেভাবে পড়তে শিখেছিল, যেভাবে ব্যাগ গোছানো শিখেছিল, যেভাবে পড়া শিখেছিল, আমি ওটা এখনো ফলো করি। আমি এখনো যদি ব্যাগ গুছে কলেজে বা স্কুলে যখন যেতাম, তখন আম্মু যেভাবে শিখাতো সেভাবেই করছি। আম্মু যেভাবে টেবিল গোছানো শিখেছিল, আমি এখন ওটা ফলো করি। আম্মুর শিক্ষায় আসলে এত দূর আসতে পারলাম। সিয়াম, তুমি তো সরকারি আজিজুল হক কলেজের স্টুডেন্ট, সো হ্যাঁ ভাই, তোমার কলেজ কিংবা শিক্ষক তাদের সম্পর্কে কি বলবে? তাদের যে অবশ্যই ভাই। শ্রম মেধা তোমার পিছনে ছিল। কলেজের ভূমিকার ক্ষেত্রে অবশ্যই আছে। আমি কলেজে রেগুলার ক্লাস করতাম। ফার্স্ট ইয়ারে মোটামুটি রেগুলার ছিলাম, সেকেন্ড ইয়ারে একটু কম অ্যাটেন্ড করেছি। কিন্তু কলেজের স্যারদের থেকে আসলে অনেক কিছু শিখতে পেরেছি। স্যার অনেক অনুপ্রাণিত করছে। নিয়মিত ক্লাস হতো। আগে তো কলেজে ইয়েটা তো ভালো ছিল না, এখন মোটামুটি শাহজাহান স্যারের জন্য মোটামুটি কলেজের অবস্থাটা এখন অনেক ভালো। এখন ক্লাসের পরিবেশ আছে, নিয়মিত ক্লাস আমরা করতে পারি, এবং আমাদের আসলে কোনো রাজনৈতিক কোনো ভয় ভীতি ওখানে আসলে নেই। এখন আমরা নির্বিঘ্নে ক্লাস করতে পারি, এবং স্যারেরাও আমাদেরকে অনেক সহযোগিতা করেন। চমৎকার চমৎকার। সিয়াম, তোমার সাথে তোমার ছোট ভাইরা এসছে, হ্যাঁ ভাইয়া। তুমি কি একটু ওদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবে? অবশ্যই ভাই। ভাই আমার ছোট দুই ভাই, জমজ ভাই, দুজনেই জেলা মাশাআল্লাহ। স্কুলে ক্লাস 6 এ পড়ে। হ্যালো, কেমন আছো তোমরা? সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়া যে এত ভালো একটা রেজাল্ট করলো, তোমাদের কেমন লাগছে এই বিষয়ে? তোমাদের নিশ্চয়ই এখন সবাই জিজ্ঞেস করবে যে ভাইয়া এমন ভালো করলো, কেমন লাগছে? তো সেটাই যদি আমাদের সাথে একটু বলতে। নাকি তোমরা প্রেসারে পড়ে যাচ্ছ যে ভাইয়া এত ভালো করলো, আমাদের তাহলে কত ভালো করতে হবে, ফার্স্টের চেয়ে তো আর ভালো হয় না। ওটা ডাবল করতে হবে। সবাই তো ওই কথাটাই বলছে ওদেরকে এখন, ভাইয়া হ্যাঁ ভালো করছে, তোমাদেরকেও কিন্তু অনেক ভালো করতে হবে। হ্যাঁ, তবে আমি এটাও সবারই বলবো একটাই যে পরামর্শ। একদমই প্রেসার নিবে না। তোমরা প্রেসার না নিলে ইনশাল্লাহ এরকম কিংবা আরো ভালো যদি থেকে থাকে, তোমাদের সময় যদি আরো ভালো কোনো কিছু হয়ে থাকে, সেটাও ওরা হয়তো ওরা করতে পারবে। ওরা ক্লাস 3 তে অ্যাডমিশন যুদ্ধ করছে তো ওরা, হ্যাঁ হ্যাঁ, বগুড়া জেলা স্কুলে দুইজনেই ক্লাস 6 এ। যাক আলহামদুলিল্লাহ, সবাইকে একসাথে দেখে খুবই ভাল লাগছে আসলে। মানে আসলে আনন্দের মুহূর্তগুলো তো আসলে সবার সাথে শেয়ার করার জন্যই, যত আমরা শেয়ার করি তত আনন্দটা আরো বেড়ে যায়। তা না হলে এই রাতের বেলা হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলছি, ভাল লাগছে শেয়ার করতে, সবার অভিব্যক্তি দেখতে পাচ্ছি, এটা আসলে একটা চমৎকার একটা অভিজ্ঞতা। গতকাল থেকে তো সিয়াম অনেক টেনশনে ছিল, বুঝতে পারছি। আমিও অনেক টেনশন করতেছিলাম। ও বারবার বলছে যে কেমন যে হয়, কেমন যে হয় আম্মু। আর আমি শুধু আল্লাহর কাছে বারবার বলছিলাম, আল্লাহ ওর যে সম্মানের জায়গা তুমি দিয়েছো, ওই সম্মানের জায়গাটাই যেন থাকে। আমি আজকেও কিন্তু শুয়ে শুয়ে আমি দোয়া করতেছিলাম, আল্লাহ রেজাল্টটা যেন ওর মনের মতো হয়। এই দোয়া করতে করতেই ঘুমাইনি আমি এখনো। তারপরে দেখেছি আমার কাছে এসে কান্না শুরু করে দিয়েছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর যাবত যে রেজাল্ট গুলো হয়েছে ও কখনো কান্না করেনি, কিন্তু আজকে সে আবেগ আর ধরে রাখতে পারে। সেটাই, মানে খুবই ভালো রেজাল্ট করছে সিয়ামকে, মানে আবারও কংগ্রাচুলেশন বারবার। আমার খুব ভালো লাগলো ওর রেজাল্ট, আসলে আমি দেখছি কয়েকদিন যাবত সব জায়গায় ও এত ভালো করছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার নেক হায়াত দিক, তুমি সামনে আগাও, আমরা সবাই দোয়া করি। সবাই ওর সবাই জন্য ভালো দোয়া থাকো। করবেন, ও যেন আগামীতে দেশের জন্য ভালো কিছু করতে পারে, ঠিক, দেশের আপনি মানুষকে ভালো আপনারাও কিছু দোয়া দিতে পারে। করবেন আর সব হ্যাঁ, বাচ্চাদের জন্য, এরা আর একসাথে। সবার জন্য আপা আমি নামাজ পড়ে আল্লাহর সবার জন্যই দোয়া করি যে জি। প্রত্যেকটা ছেলে এই করোনার কালে সবাই সুস্থ থাকুক, তারা যেন তাদের আমি কিন্তু সিয়ামের কলেজ দেখে আসছি, জানো সিয়াম, আমি বগুড়াতে গেছি। বগুড়া গিয়ে তোমার জেলা স্কুলের সামনে, কারণ আমার বড় ছেলেকে বিয়ে দিছি, ছেলের বউ বুয়েট থেকে পাশ করছে, ওরা এখন দুইজনই আমেরিকাতে পিএইচডি করতেছে। বড় ছেলের শ্বশুর বাড়ি বগুড়া। তা বেড়াতে গেছি, তখন ওই জেলা স্কুলের সামনে দিয়ে যখন যাই, আমাকে দেখালো আমার ছেলের বউ যে আম্মু এটা হচ্ছে বগুড়া জেলা স্কুল। তার মানে তুমি ওই স্কুল না, সরি, কলেজ। কলেজ। হ্যাঁ, তুমি ওখান সিয়াম থেকে আমি যতদূর জানি যে সিয়াম সাবজেক্ট চয়েস দিয়েছো আজিজুল হক কলেজ, ট্রিপলি, তাই তো? ট্রিপলি। আসলে আমি আর বগুড়া সামিন তুমিও সম্ভবত ট্রিপলি দিয়েছো, তাই না? হ্যাঁ, তো আমি তো ট্রিপলি, হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের হয়তো খুব শীঘ্রই ক্যাম্পাসে দেখা হতে যাচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ, এবং ভালো ফ্রেন্ড হবে, এটা আশা করি, ভালোভাবে থাকবে সবাই, এটাই। তো আবার সামিনের কাছে আসি একটু। এতক্ষণ সামিন কোনো কথা বলেনি, হ্যাঁ, ওরে আমরা সেটাই। সবার কাছ থেকে শুনছিলাম, এবার একটু সামিনের কাছ থেকে শুনি। সামিন, হোয়াটস নেক্সট? দেখি বইটা ঢুকিয়ে গে। তোমার বলো তুমি। তোমার হ্যাঁ। এক্সপেকটেশনস কিংবা তোমার টার্গেট, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আচ্ছা, মানে অলিম্পিয়াড করতে করতে ফিজিক্সের প্রতি একটা নেশা জন্মাছিল, তো দেখি আমি বইটা ঢুকে ট্রিপলি দেওয়ার পিছনে কারণই এটা, মানে শুনি যে ফিজিক্স রিলেটেড কিছু কাজ করা যায় এখানে। তো আমি দেখবো যে ট্রিপলি পড়ে অ্যাপ্লাই ফিজিক্স এর দিকে যাওয়া যায় কিনা, আর ভবিষ্যতে এই লাইনে গবেষণা করার ইচ্ছে। হ্যাঁ, সেরকম সুযোগ তুমি ইনশাল্লাহ অবশ্যই পাবে। এবং তুমি যেটা ভেবে সাবজেক্ট চয়েসটা দিয়েছো যে এখানে হয়তো এই ধরনের কাজের সুযোগ আছে, এবং আমি মোটামুটি শিওর যে তুমি আসলে ঘাটাঘাটি করেই হচ্ছে আসলে এই চয়েসটা দিয়েছো, এবং সেক্ষেত্রে আমি তোমার চয়েসকে সঠিক বলবো যে তুমি আসলেই এখানে হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে কাজ করার সুযোগ পাবে। যদি তোমার ইচ্ছা থাকে এবং তুমি যদি লেগে থাকো, অবশ্যই তুমি এখানেও অনেক দূর যেতে পারবে। তো সামিন তো খুব অল্প কথাই হচ্ছে আমাদেরকে বলে দিল যে এটা হচ্ছে আমার টার্গেট, বা এটা হচ্ছে আমার হোপস এন্ড অ্যাসপিরেশনস। তো সামিন, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, আন্টিও যেটা বললো, যে তুমি খুব অল্প কথার মানুষ, স্বল্পভাষী মানুষ। খুবই অল্প ভাষী, সে অল্প ভাষী, হ্যাঁ, সব তো সময়। মানে সে যখন ফার্স্ট হচ্ছে ক্লাসে, কখনোই তার ভিতরে সেই এক্সপিরিয়েন্স, মানে মানে ওরকম যে মানুষ ফার্স্ট হলে এত খুশি, কোনো কিচ্ছু না, সে সবসময় এরকম কুল। আজকেও ইভেন রেজাল্ট দেওয়ার পরে সে জাস্ট আমি শুয়ে পড়ছি, আমার মোবাইলে ফোন দিছে, সে আমি পাশের রুমে, সে কিন্তু আমার রুমে ঢুকে নাই, দরজা নক করে নাকি, আমার মোবাইলে ফোন দিয়ে বলে মা মনে হয় রেজাল্ট দিছে বুয়েটে, এটুকুই বললো শুধু। পরে আমি আসলাম, এসে আমি মানে রেজাল্টটা দেখলাম যে কি হয়েছে, কি তোমার রেজাল্ট, তখন বললো যে গ্রুপে দেখলাম যে নাকি থার্ড হয়েছে। তুমি তাও আমার রেজাল্টটা বের করে দেখাও, বুয়েটের ওয়েবসাইটে ঢুকে আমাকে দেখাও। তখন দেখালো, মানে এত চুপচাপ সে, ওকে সামনে থেকে না দেখলে আসলে বুঝবেন না। এখন তো তাও কথা বললো কিছুটা, সে কথা বলেই না। হ্যাঁ, অনুভূতির ব্যাপারেও কি তাই নাকি সামিন? তুমি কি অনুভূতি প্রকাশের ব্যাপারেও একটু কৃপণতা করো? আসলে এই চুপচাপ ছেলেগুলোই ভালো পড়াশোনা করে, যারা বেশি চুপচাপ থাকে, বেশি বন্ধু রাখে না। আন্টি, সিয়ামও কি এরকম? হ্যাঁ, সিয়াম তো আরো বেশি। সিয়াম কেউ আসলে মানে এগুলা এক্সট্রাঅর্ডিনারি, তো এই জন্য এই অবস্থা। আল্লাহ সিয়াম একটা শুধু সালাম দিবে, শেষ, আর কোনো কথা হয় নাই। যাক, সামিন পড়াশোনা আর সিয়াম ক্যাম্পাসে দেখা হলে কথা বলবা তো, নাকি দুজনে পাশাপাশি চুপ করে বসে থাকবা? তখন নিশ্চয়ই কথা বলবো। দেখার বিষয় সেটাই, দেখার বিষয় সেই। সিয়াম, সামিন তো একেবারে এক কথায় হচ্ছে ওর টার্গেট বলে দিয়েছে। তুমি কি ভাবছো? হ্যাঁ, আমার তো ইচ্ছা ছিল আগে ডাক্তারের দিকে যাওয়া, আম্মুর ইচ্ছা ছিল ডাক্তার হবো বড় তুমি হয়ে। তো সেই সুযোগ আমি পেয়েছিলে। হ্যাঁ সুযোগ পেয়েছিলাম, 59 হয়েছি, কিন্তু ইন্টারমিডিয়েটে ওঠার পর আমার একটু মানে ইচ্ছাটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন রিসার্চের দিকে যাওয়ার ইচ্ছা আছে, যেটা সামিন বললো, হ্যাঁ। সেজন্য আমি ওটা রিয়াক্ট করলাম তার কথার সাথে। আমার এখন ইলেকট্রিক্যাল, যেহেতু রিসার্চের ফিল্ডটা অনেক ভাস্ট, আমি সেজন্য এই ফিল্ডটাই বেছে নিয়েছি, এখান থেকে রিসার্চে যাওয়ার ইচ্ছা আছে আমার।
আচ্ছা, ভেরি গুড। সামিন অবশ্য আরেকটু প্রিসাইজলি বলেছে যে আমি একেবারে অ্যাপ্লাইড ফিজিক্সেই কাজ করতে চাই। সো তোমারও হয়তো এরকম কোনো টার্গেট আছে। সো আশা করব তুমি সেই টার্গেটটাও খুঁজে নিতে পারবে, এন্ড সেই টার্গেটটা ফুলফিল করার জন্য তোমার যা যা করা দরকার সেটাও তুমি হয়তো সিনসিয়ারলি করবে, এই প্রত্যাশা আমাদের সবারই থাকবে। এবং এই পর্যন্ত তোমরা যে এসছো, তোমাদের ব্যাচটা কিন্তু অনেক চড়াই উতরাই, অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে পার হয়েছে। অনেক কিছুই তোমাদের জন্য অনিশ্চিত ছিল, তোমাদের একেবারে এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে হই হচ্ছি করে হবে না, বা হচ্ছে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে কেমন করে হবে কেউ জানে না, এই পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি গিয়েছো। সো তোমার যারা ইমিডিয়েট জুনিয়র, তারা কিন্তু ঠিক এরপরেই তাদের পালাটা আসছে। সো তারা কিন্তু এখন তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা কিন্তু লাইফে একটা স্টেজ পার করে একটু সামনে অলরেডি এগিয়ে গিয়েছো। সো তোমরা যে ডিফিকাল্ট টাইমটা পার করে এসছো, তোমরা দুইজনেই যদি একে একে বলো তোমাদের জুনিয়রদের জন্য কি বলবে, যে হার্ড টাইমসে আসলে ম্যাজিকটা কোথায়, বা হচ্ছে মূল মন্ত্রটা কি, কোনটা হচ্ছে তাদেরকে ধরে রাখতে বলবে? সিয়াম। হ্যাঁ, অবশ্যই বলবো রেগুলারিটিটা মেনটেন করতে। হয়তো আমরা অনেক লম্বা সময় পেয়েছি, গত বছরে এপ্রিল থেকে কিছুদিন অফ ছিল, তারপর উদ্ভাস প্রোগ্রাম শুরু করেছে, সেখানে উদ্ভাসের সাথে ছিলাম। তারপর মেডিকেল পরীক্ষার পরও একটা লম্বা সময় পেয়েছি, কিন্তু এত লম্বা গ্যাপের ভিতরে কিন্তু আসলে পড়াশোনা ওইভাবে কন্টিনিউ করা কঠিন। যখন একটা পরীক্ষা থাকে সামনে, তখন একটা প্রেশার কাজ করে যে পরীক্ষা ভালো করতে হবে, ভালো জায়গায় যেতে হ্যাঁ, হবে, তখন আসলে পড়াটা ওরকম ভালোভাবে হয়। তো হয়তো আমরা পেয়েছি লম্বা গ্যাপটা, কিন্তু হয়তো পুরো গ্যাপটা ওইভাবে কাজে লাগাতে পারিনি। এবং আমাদের যে জুনিয়র আছে তাদের জন্য পরামর্শ থাকবে, ওরা হয়তো আমাদের মতো এতটা সময় পাবে না। সেজন্য যার যে গোলটা ফিক্সড, সেই দিকে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। এবং অনেকে হয়তো লক্ষ্য থাকে যে একসাথে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথে হুম সব হুম হুম। জায়গায় করবো। তো তাদের বলবো, যারা ক্যাপাবিলিটি আছে, মনে করো যে আমার অ্যাবিলিটি আছে, আমি একসাথে সবগুলো করতে পারবো, তারা সমস্যা নাই, তোমরা তোমার লক্ষ্যে এগিয়ে যাও। এবং যারা মনে করো আমি একটু দুর্বল, আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, তোমরা নিজের গোলকে ফিক্স রেখে সেই দিকে এগিয়ে যাও, এই পরামর্শটাই দিব আমি। যাক, সিয়াম যেটা একদম স্পেসিফিক্যালি বলেছো যে তোমার নিজের সামর্থ্য যেহেতু তুমি আন্দাজ করতে পারো, সো সেই টার্গেটটা ফিক্স রেখে সময় নষ্ট করা বাদ দিয়ে রেগুলারলি ইফোর্ট দিয়ে যাও একটা টার্গেট মাথায় রেখে। রেগুলারিটি খুব একটা ক্রুশিয়াল জিনিস এখানে। অবশ্যই। এবং এটা তো মানে সিয়ামের চেয়ে এখন হচ্ছে আর আর কি বলবো, যে ও অলরেডি হচ্ছে রেগুলারিটি একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা অলরেডিও সিয়াম হচ্ছে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। সো অবশ্যই যারা শুনছো, সিয়ামের চেয়ে কিংবা সামিনের চেয়েও যারা জুনিয়র, যারা হয়তো 21 কিংবা 22 ব্যাচের, তোমাদের কিন্তু এটা খুবই কাজে লাগতে পারে। কারণ এটা শুধু মুখের কথা না বা ছেলে বলানো কথা না, এটা একেবারে সত্যি কথা। সামিন। মানে কোভিড এর মধ্যে আমার যেটা সমস্যা হয়েছিল যে ধৈর্য ধরে রাখতে পারিনি আর কি, মাঝে মাঝে ধৈর্যটা চলে যেত, পড়াশোনা ছেড়ে দিতাম প্রায়। তো আমি বলবো যে তোমরা ধৈর্যটা ঠিক ধরে রাখো, পড়াশোনা চালিয়ে যাও, ভালো কিছু একটা হবে। সো সামিনের পরামর্শ হচ্ছে বি পেশেন্ট, অস্থির হওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না। কেউ যদি ধৈর্য ধরে রাখতে পারে, ঠান্ডা মাথায় হচ্ছে চিন্তা করতে পারে যে আমার টার্গেট এইটা। সামিন যেমন টার্গেট নিয়েছিল যে আমি এই হলে এই করব, না হলে ওই করব। সো টার্গেট ফিক্স থাকতে হবে। একদিন এক টার্গেট, আরেকদিন আরেক টার্গেট, এরকম হলে কিংবা অধৈর্য হয়ে অস্থির হয়ে গেলে তাহলে হয়তো হবে না। তবে সামিনের কথার সাথে আমি অবশ্যই একটু আঙ্কেলের কথাটাও রেজোনেট করব। কারণ আঙ্কেল একটু আগে বলছিলেন যে সামিন নিজেই মাঝে মধ্যে হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কাছাকাছি চলে যাচ্ছিল তখন। তো ফ্যামিলি সবসময় কি করে, ফ্যামিলি সবসময় আমাদের জন্য যেটা বেস্ট সেটাই কিন্তু করার চেষ্টা করে। সো আঙ্কেল আন্টি সেই সাপোর্টটাও সামিনকে দিয়েছেন, তাই না সামিন? সেটা জি জি সামিনই বলতে পারবে, জি। সেটা সামিনই বলতে পারবে ভালো। আমরা সারাক্ষণ ওকে মানে বন্ধুর থেকেও বেশি অলওয়েজ বাবা মা দুইজনে আমরা ওকে শুধু মানে সাপোর্ট দিয়ে গেছি যে বাবা তুমি ভেঙে পড়ো না, তোমার একার জন্য এই টাইমটা যাচ্ছে না, সারা বাংলাদেশের ছেলেরাই যারা এই ওয়ার্ল্ড টাইমটার মধ্যে দিয়ে যাচ্ছে এই হ্যাঁ, পুরো পৃথিবীতে এই অবস্থা ছিল। হ্যাঁ হ্যাঁ, সে কাজে তুমি সবার কথা চিন্তা করো। মানে ওদের সমস্যা কি, ওরা একটা দিনও নষ্ট করতে চায় না, এটাই হয়ে গেছে। আর সেখানে 1-1.5 বছর এভাবে বসে থাকা মানে অনেক পেইনফুল ছিল ছেলের হ্যাঁ, জন্য, পড়াটা অনেক ধরে পেইনফুল। রাখাও তাদের জন্য অনেক কষ্ট। সেটাই আল্লাহ শেষ পর্যন্ত তারপরেও সবকিছুই ওভারকাম করা গেছে, এটা আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত, আল্লাহর কাছে শুকরিয়া। আঙ্কেল আন্টি দুজনের কাছেই জানতে চাইবো যে সামিনের মুখ থেকে তো আমিও টার্গেট শুনলাম, তো আপনাদের প্রত্যাশা কি সেটা যদি আমরা একটু জানতে চাই। তুমি বলবা? কি বলো?
না, আমাদের প্রত্যাশা আসলে আমরা কখনোই ওর উপরে কোনো কিছু চাপাই দেই না, রাইট। এবং শুধু ওর উপরে না, আমার বড় ছেলের উপরেও সেম। ছোটবেলা থেকে ওদেরকে বলে দিচ্ছি, তোমার মেধা যেদিকে তুমি মনে করো যে আমার এই জিনিস এই বিষয়টা পড়তে ভালো লাগে, জাস্ট তুমি সেই দিকে আগাও। আমরা বলবো যে তোমার ডাক্তার হতে হবে, তোমার ইঞ্জিনিয়ার হতে হবে, বা তোমার বিজ্ঞানী হতে হবে, তুমি টিচার হবে, এরকম কিছু না। তোমার যেটা ভালো লাগবে, জাস্ট তুমি জীবন, তোমার লাইফ, তুমি যেটা করবা সেটা যদি তোমার ভালো না লাগে, সারা জীবন কষ্টটা তোমারই হবে। কাজেই ওদের উপর আমরা কখনোই চাপাইনি। আমার বড় ছেলেরও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে বুয়েটে পড়বে, ও না বুঝেই বুয়েটে পড়বে, এরকম একটা স্বপ্ন ছিল। আর সামিন তো মার্শাল্লাহ অনেক বুদ্ধি, যেহেতু চুপচাপ থাকে, ও অনেক কিছু ভেবে চিন্তে কাজ করে। সেই হিসাবে আমি মানে ধরেই নিয়েছি যে সামিন যেটা করবে ইনশাল্লাহ ওর পছন্দ মতোই করবে। ও যদি বুয়েটেও পড়ে সেটাও ভালো, ও যদি ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স নিয়ে পড়ে সেটাও, আমরা কখনোই কোনো কিছুতে বাধা দিব না ইনশাল্লাহ। ওর ইনশাল্লাহ, সাথে আমরা আছি। ইনশাল্লাহ, অবশ্যই। আঙ্কেল? প্রতিটা ফ্যামিলি থেকে বাবা মা সবসময়, অনেক সময় বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় আশা করে যে ফ্যামিলি থেকে একটা ছেলে অথবা মেয়ে ডাক্তার হলে ফ্যামিলির জন্য হয়তো একটা বড় সাপোর্ট। যেরকম আমার ফ্যামিলিতে আমার ইমিডিয়েট বড় ভাইটা কিন্তু বাংলাদেশে একজন নামি দামি ডাক্তার, ইউরোলজিস্ট, ডাক্তার ফখরুল ইসলাম। ওয়ান অফ দেম। বাংলাদেশে যতগুলো ইউরোলজিস্ট আছে কয়েকজন, তার ভিতরে সে একজন। বাংলাদেশ ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজে সে হলো ইউরোলজি ডিপার্টমেন্টের হেড। তো ওদের, আমার ছেলেদের ব্যাপারে আমার এটা ছিল এরকম যে আমি ওদেরকে কখনোই বলবো না যে তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনোটাই। তোমরা যেটা ভালো মনে করো সেটাই তুমি করবে। ও যখন ফিজিক্স অলিম্পিয়াড করতো আমি কিন্তু ঘোর বিরোধী ছিলাম, তুমি ফিজিক্স অলিম্পিয়াড করো না। কিন্তু ও একদিন আমাকে যাওয়ার পথে একদিন আমাকে আজিমপুর, ওকে আমি নিয়ে যেতাম টিচারের বাসায়, রিক্সা আমাকে বললো, আমি বললাম যে তুমি এটা কেন করো? বললো যে এটা করলে অনেক সময় বাইরে স্কলারশিপ পাওয়া যেতে পারে। তাই আমি বললাম যে অনেক কিছু বোঝালাম। তো সে আমাকে বললো যে আবু, বাংলাদেশ থেকে একজন যদিও স্কলারশিপ পায়, সেটা যদি আমি পাই সেটা হইতেও তো পারি। হ্যাঁ। তো আমি বললাম এটা মানে র্যান্ডম সিলেকশনে পার্সেন্টেজটা ভেরি মাচ পুয়ার। হ্যাঁ, তুমি সেখানে টার্গেটের তুমি বুয়েটে পড়বা, এরকম পড়বা, ঢাকা ইউনিভার্সিটি পড়বা। তো বললো যে না, ওখানেও তো চান্স নেওয়া যেতে পারে। তার টার্গেট এরকম ছিল। তো যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে যখন সে তাদেরকে সাবজেক্ট চয়েসের অপশনটা দিল, তো আমার অনেকটা ইয়েতে ছিল যে টিবুলি অথবা কম্পিউটার সায়েন্সের দিক। তো সে বললো যে আমি যদি ঢাকা ইউনিভার্সিটি পড়ি তাহলে আমি ফিজিক্সে পড়বো। কিন্তু আমি বললাম, ঠিক আছে, আমি দ্বিমত করি নাই। তাহলে তো ঠিক আছে, তুমি যেটা বেটার মনে করবা সেটাই করবা, আমি তোমাকে কখনো না বলবো না। মেডিকেলের পরীক্ষা যখন দিল সে কিন্তু অ্যাপ্লিকেশন করবে না। আমরা তখন বললাম না, অ্যাপ্লিকেশনটা করো, ফর্মটা ফিল আপ করো। কিন্তু পরীক্ষার দিন, যেদিন পরীক্ষা হবে তার আগের দিন বললো যে আমি মেডিকেলের পরীক্ষাটা দিব না। আমি তাকে একবারও প্রেশারাইজ করি নাই যে তুমি মেডিকেলের পরীক্ষাটা দিতে চলো। এটা কিন্তু আমার বেশ টাফ চয়েস ছিল, হ্যাঁ, যে কারো বিচারে এটা কিন্তু বেশ টাফ চয়েস ছিল। মানে ও বলছে যে আমি যেটা আমি পড়বো না সেটা আমি কেন করবো? যেরকম সায়েন্স সেই ল্যাবে পরীক্ষাটা আমি কেন দিব? উদ্বাস থেকে সেটাই তার কথা। সায়েন্স ল্যাবে যে একজন, ওনার নামটা কি উদ্বাসে, মিন্টু ভাই, মিন্টু সাহেব প্রায় পরীক্ষার আগের দিন পর্যন্ত আমার মিসেস সাথে যোগাযোগ করছে স্বামীর জন্য পরীক্ষা দেয়। তো যখন স্বামী পরীক্ষা দেয়নি মেডিকেলি পরীক্ষা, তখন সে মিন্টু ভাই খুব আফসোস করছে যে আমি যদি জানতাম সামিন পরীক্ষা দিবে না তাহলে আমি বাসায় যে সামিনকে পিক আপ করে হলে পৌঁছে দিতাম। তো আমরা সেটুকু ওকে প্রেশার দেয়নি। আর থার্ড টাইমে যখন বুয়েটে সাবজেক্ট সময়, সেকেন্ড টাইমে প্রিলিমিনারি পরীক্ষায় যখন হওয়ার পরে, কোয়ালিফাই করার পরে যখন সাবজেক্ট চয়েসের প্রশ্নটা আসলো, তখন ওর উপর 100% আমরা ছেড়ে দিলাম যে তুমি যেটা বেটার মনে করবা সেটাই দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওর বড় ভাই ওকে একটু সাজেশন দিল, বললো যে ভাই তো মনে হয় ফার্স্ট চয়েস এইবার, ফার্স্ট সেকেন্ড এরকম ভাবে আমি কয়েকটা বই বলে দিলাম, তো তার ভিতরে ফার্স্ট কোনটা দিবে ভালো হয়, সেকেন্ড কোনটা দিলে সেটা তোমার চয়েস। কিন্তু আমরা কখনোই তাকে বলি নাই যে তোমাকে এটা পড়তে হবে, এটা দিতে হবে, এটা আমি আমার পছন্দ, এটা কখনো প্রেশার করিনি। তো অনেক সময় বলছি যে আমার একটা ওপিনিয়ন আছে যেটা আমি মনে করি মানে দুনিয়ায় এগিয়ে যাচ্ছে, সেটা কম্পিউটার সায়েন্সের ডিমান্ডটা বেশি। তার মনে হয় কম্পিউটার সায়েন্সটা ভালো হয়, কিন্তু আমি তো সায়েন্সের ছাত্র না, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডেড। তা আমি তোমাদের মধ্যে এত ভালো বুঝবো না, তোমরাই ভালো বুঝবে, তোমরা মডার্ন বর্তমান সিচুয়েশনের ছেলে। তো আমার কাছে জিজ্ঞেস করলে আমি এটা বলবো, বাট আমার কথাটাই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ব্যাপারটা এরকম না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা বলবে, লাইফটা তোমার। ভাবে ও বইটা ওর নিজের ইচ্ছা মতো, চয়েস মতো সাবজেক্ট চয়েস দিছিল।
সেখানে আমরা কিন্তু দ্বিমত করি নাই। না, সামিনের চয়েসের উপরে আমারও পুরোপুরি আস্থা আছে। এটা সামিনের চয়েস এবং টার্গেট দুটোর সাথেই হচ্ছে রেজোনেট করে। জি। আমি এবার আবারও একটু চলে কিন্তু যাচ্ছি। আমি আর একটু অ্যাড হ্যাঁ করি, আঙ্কেল, আর পরে অবশ্যই কথা অবশ্যই। বলতে পারবো কিনা, সেটা হলো যে এসব ক্ষেত্রে উদ্ভাস থেকে বিশেষ করে সায়েন্স ল্যাবের যে ভদ্রলোক আছে মিস্টার গিয়াস সাহেব, লাস্ট আমি একদম লাস্টের দিকে গিয়াস ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তো আজকে রাত 1টার সময়ও যখন রেজাল্টটা দিচ্ছে, গিয়াস ভাই আমাকে টেলিফোন করেই মানে বলছে যে শহীদ ভাই রেজাল্ট দিচ্ছে। আমি বললাম, হ্যাঁ আমি শুনছি। এবং আজকে সন্ধ্যার পর থেকে আমার কমপক্ষে 3 টাইমস ওনার সাথে আমার কথা হয়েছে। এবং গত 1 মাস আগে ওনার সাথে আমার পরিচয়। কিন্তু ওনার যে মানে কি বলবো, ওনার যে কোঅপারেটিভ মানে যে আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। উনি সবসময় আমার সাথে করছে এবং বলছে যে আপনি যে কোনো টাইম যে কোনো সময় আপনি আমাকে রিং দিবেন। আমি গিয়াস ভাইকে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে উদ্ভাসকেও ধন্যবাদ জানাই, উদ্ভাসকেও ধন্যবাদ জানাই। এবং আমি আমার বন্ধু থ্যাংক ইউ। বান্ধব অনেক থাকলে যে মাঝে যখন কথা হচ্ছে ইদানিং, তো আমি সবাইকে বলি যে বাংলাদেশে যদি তোমাদের বন্ধু বান্ধব এবং তোমাদের ছেলেরা যদি কখনো একজনকে কোচিং করে, তো উদ্ভাসের সাথেই তোমরা লিঙ্ক থাকবা। কেন উদ্ভাস ছেলেদের জন্য বাচ্চাদের জন্য যে চেষ্টা করে, যে তাদের যে মানে প্রচেষ্টা, এটা আসলে অতুলনীয়। আমার মনে হয়েছে এটা। তো উদ্ভাসকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। এই প্রচেষ্টা আমাদের সব সময়ই থাকবে, অলওয়েজ, ইনশাআল্লাহ। আমি আবার একটু সিয়ামের কাছে চলে যাচ্ছি এবং আন্টির মুখ থেকে শুনতে চাচ্ছি যে সিয়ামের প্রতি আন্টির প্রত্যাশাটা কেমন। সিয়াম সিয়ামের কাছে আমি চাই যে ও এর আগে যেভাবে পড়াশোনা করে নিজেকে ধরে রাখছে অনেক ধৈর্যের সঙ্গে, ও আগামীতেও যেন ঠিক এভাবে পড়াশোনা করে দেশের জন্য কিছু করতে পারে। আসলে এই মুহূর্তে আমি বলার মতো ভাষাটাই হারিয়ে ফেলছি। না আন্টি, অবশ্যই আমরাও বিশ্বাস করি যে সিয়াম এবং সামিন এবং ওদের সাথে আরো যারা আছে তারা সবাই কিন্তু দেশের কল্যাণের জন্যই কাজ করবে। আর উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের পক্ষ থেকে তো বটেই, এবং আমি নিজেও যেহেতু বুয়েট ট্রিপলি থেকে পড়াশোনা করেছি, সো একদম আমার ছোট ভাই হিসাবে যদি ওদের কাছে বলি যে আমার প্রত্যাশা কি বা আমার দাবিটা কি, সিয়াম এবং সামিন, তোমরা এবং তোমাদের কাছাকাছি যারা আছে, যারা তোমাদের সাথে পড়াশোনা করবে দেশব্যাপী ভালো ভালো সাবজেক্টে, সবার সাথে হয়তো আমাদের এই মুহূর্তে লাইভ করা সম্ভব হচ্ছে না, বাট যারাই আজকে খুশি মনে তাদের রেজাল্টটা নিয়ে আনন্দিত উৎফুল্ল, তার মানে তোমরা খুব ভালো জায়গায় খুব ভালো ভালো সাবজেক্টে পড়ার সুযোগ পেয়েছো। সো তোমাদের হাতে কিন্তু এখন অনেক পাওয়ার, অনেক, যেটা হয়তো তোমরা এখনো পুরোপুরি রিয়েলাইজ করতে পারছো না। কিরকম ভাবে? তোমার মুখের একটা কথাই কিন্তু অনেক মানুষ ইনফ্লুয়েন্সড হবে, সেটা আজকে হোক, কালকে হোক, পরশুদিন হোক। এবং তুমি যে ভবিষ্যতে কাজগুলো করবে সেগুলোই কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় রেজোনেট করবে। তুমি হয়তো গবেষণা করে নতুন যে জ্ঞানটুকু তৈরি করবে সেই জ্ঞানটুকু হয়তো মানুষের কাজে লাগবে, কিংবা তুমি পড়াশোনা করে আরো নতুন যাদেরকে এই জায়গাগুলো নিয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে, যাদেরকে কাজ করার সুযোগ করে দিবে, তাদের মাধ্যমে কিন্তু অনেক গ্রেট কিছু হতে পারে। কাজেই তোমাদের হাতে অনেক পাওয়ার এখন। সো এরপরে যেটা বলবো সেটা হয়তো তোমরা অলরেডি শুনেছো, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, তাই না? সো তোমাদের হাতে এখন যখন ইনফ্লুয়েন্সও অনেক, তোমাদের হাতে পাওয়ারও অনেক, সো তোমাদের কিন্তু রেসপন্সিবিলিটিটাও এখন অনেক। কাজেই তোমরা যদি এমপ্যাথেটিক হও, মানুষের জন্য হচ্ছে তোমাদের যদি দরদ থাকে, মায়া থাকে হিউম্যান কাইন্ডের জন্য, তাহলে তোমরা যেই কাজ যত মানে উচ্চতায় নিয়ে যেতে পারবে, সেটা কিন্তু হচ্ছে কারো মধ্যে যদি মনুষ্যত্ব কিংবা হচ্ছে এই ধরনের মানবিক গুণাবলীগুলো না থাকে, সে কিন্তু হচ্ছে ওই পথটা আসলে বেশি দূর হাঁটতে পারে না। কাজেই তোমাদের প্রতি আমার যে দাবিটা থাকবে, তোমরা অনেক গ্রেট কাজ করবে, তোমরা অনেক ভালো কিছু করবে, আর অনেক উপরে যাবে, অনেক সাফল্য অর্জন করবে, দেশের মুখ দশের মুখ উজ্জ্বল করবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে। বাট সবসময় যাতে তোমাদের মধ্যে মানবতা থাকে, এমপ্যাথি থাকে, এবং সৎপথে থাকার যে শক্তি কিংবা পরিশ্রমের যে আনন্দটা, এটা যাতে সবসময় তোমাদের মধ্যে থাকে, তোমাদের সাথে থাকে, এটুকুই আমার দাবি থাকবে। তো আজকে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের মুখ থেকে দুটো কথা শুনেই আসলে আজকের সেশনটা শেষ করব। সো তোমাদের মাথায় আসলে এই মুহূর্তে অনেক কিছু হয়তো ঘুরপাক খাচ্ছে, অনেকেই তোমাদেরকে ফোন দিচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, তোমরা নিজেরাও অনেক এক্সাইটেড। সো আমরা
এখন শেষ করার আগে দুজনের কাছ থেকেই, প্রথমে সামিনের কাছ থেকে এবং সর্বশেষ সিয়ামের কাছ থেকে জানতে চাইবো যে এখন নেক্সট টাইমটুকু তোমরা কিভাবে কাটাতে চাও। জাস্ট এই আজকে তো রেজাল্ট পেয়ে গেলে, তোমরা এখন জানো তোমরা এখন সামনে কি করবে, কোথায় পড়বে, তোমাদের মোটামুটি একটা পরিকল্পনাও কিন্তু করা আছে। সো এই ইমিডিয়েট নেক্সট টাইমটুকু তোমরা কিভাবে কাটাতে চাও? সো প্রথমে সামিনকে দিয়ে শুরু করি। আহ, আজকে রাতে তো মানে এখন তো ঘুমাতেই যাব। অফকোর্স। সকালে উঠে আত্মীয় স্বজনদের সাথে কথা বলবো একটু। তারপর আমি এরপরে যদি সময় পাই তো বুয়েটের ট্রিপলি বড় ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো আর কি, যে কিভাবে কি করলে ভালো মানে বুয়েট দিয়ে তো আমার লাইফটা এখন বলা যায় শুরু হবে। এটা একটা নতুন ধাপ, তো এই ধাপটা আমি কিভাবে নিলে ভালো হয় সেটা আমি জানতে চাই ওনাদের কাছ থেকে। প্ল্যান করে গেলে জিনিসটা সুবিধা হবে। উনি তো বুয়েটের ভাইয়া তো নিজেই আমি সবসময় আছি, যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং যে কোনো সময় আমার সাথে এসে দেখাও করতে পারো। সো আই এম অলওয়েজ হিয়ার। থ্যাংক ইউ সামিন, তোমার ইমিডিয়েট নেক্সট পরিকল্পনা শুনলাম। সিয়াম? আমার এখনো তেমন কোনো প্ল্যান নাই। আমি এখন বাসায় জায়গায় একটা লম্বা একটা ঘুম দিব। অবশ্যই অবশ্যই। বাকি প্ল্যান কি করবো সেটা কালকে ব্যাপার। আজকের মতো বাই বাই। এখন শান্তির ঘুম একটা। হ্যাঁ, এখন একদম শান্তির ঘুম, সেটাই। সবাইকে আবারও অনেক ধন্যবাদ, বিশেষ করে সামিন, সিয়াম এবং সিয়ামের সাথে সিয়ামের ছোট দুজন ভাইও এসছে, কিন্তু ওরাও কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছে। আন্টিদেরকে ধন্যবাদ, আঙ্কেলকে ধন্যবাদ, এবং যারা যারা অলরেডি এতক্ষণ ধরে আমাদেরকে দেখছিলেন এবং আমাদের প্যানেলিস্ট ভাইয়েরা যারা সাপোর্টে ছিলেন এতক্ষণ ধরে, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, এবং সবার জন্য মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো, শুভকামনা থাকলো। আর দেশবাসীর কাছে আমাদের ছেলেদের জন্য দোয়া চাচ্ছি, সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন, ওরা যেন একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং দেশের জন্য দশের জন্য কিছু করতে পারে, এটাই চাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।